আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। আজকে আমরা সলভ করব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের একটা প্রশ্ন। তো দেখো, এটা হচ্ছে একটা সরকারি স্কুলের প্রশ্ন। আমরা যদি একটু প্রশ্নটা দেখি, আমি তোমাদের জন্য স্ক্যান করে প্রশ্নটা এখানে এনেছি। তো দেখো, এটা একটা সরকারি স্কুলের প্রশ্ন। তো শুরুতে আমরা এমসিকিউ গুলো আগে দেখবো। তো এমসিকিউ গুলা দেখো, এগুলো খুবই সহজ। তোমরা বইও পড়েছো, গাইডেও পড়েছো। এখন শুধু দেখো যে এখান থেকে এসেছে, তোমরা আনসার গুলো করতে পারো কিনা। আমি জাস্ট উত্তরগুলো বলে দিচ্ছি। পৃথিবীতে কতগুলো ভাষা কতগুলো ভাষা প্রচলিত আছে? পৃথিবীতে ৩,৫০০ ভাষা প্রচলিত আছে। এটা হচ্ছে উত্তর। আজ কোন পদ? এটা কিন্তু দেখো, আমি স্টার্ট দিয়ে রাখছি। এটাকে তোমাদের পরীক্ষার মধ্যে আসার পসিবিলিটি কিন্তু অনেক বেশি। এটা একটা ভালো একটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে আজ কোন পদ? আজ হচ্ছে অব্যয়পদ। অব্যয়পদ কি? অব্যয়পদ হলো যে শব্দের রূপে কোনো পরিবর্তন হয় না এবং যা বাক্যে সবসময় স্থান, কারণ, ফল ইত্যাদি বোঝায়, তাকে অব্যয়পদ বলে। আর দেখো, স্থান, কারণ, ফল, সময় এগুলো বোঝায়। তাহলে এখানে আজ একটা সময় বোঝাইতেছে, তাহলে এটা হবে অব্যয়পদ। আচ্ছা, এ ধ্বনির সঠিক উচ্চারণ কোনটি? তোমরা জানো এ ধ্বনির সঠিক উচ্চারণ হচ্ছে কণ্ঠ ও তালু। এটার উত্তর হচ্ছে কণ্ঠ ও তালু। পরীক্ষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? পরীক্ষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হলো, এই দেখো, পরি যোগ ইক্ষা, তারপরে হচ্ছে পরি যোগ ইক্ষা। এটা তো হবে না, তাইলে আরেকটা দেখো, পরি যোগ ইক্ষা। এটাই কিন্তু সঠিক আনসার, পরি যোগ ইক্ষা। আচ্ছা, পরে দেখো, সন্ধি বিচ্ছেদ গুলো তোমরা ভালো করে মুখস্থ করবো, তাহলে তোমাদের কমন পড়বে। নিচের কোন শব্দে পুরুষ বা স্ত্রী দুই বোঝায়? সতীন, এটা হবে না। কবিরাজ, না, এটা শুধু পুরুষ বোঝায়। স্তৈন, এটাও হবে না। হবে জন, এটা দ্বারা উভয় বোঝায়, মানে কমন, দুইটাতেই বোঝায় আর কি। তো এটা হচ্ছে আনসার। এরপরে দেখো, আরো কিছু এমসিকিউ আমরা দেখতেছি। নিচের কোন শব্দের শেষে ইনি প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়? চাকর সাথে ইনি যোগ করে কি স্ত্রীবাচক শব্দ গঠিত হয় না? কামার, আধুনিক, এগুলোর সাথে ইনি প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ গঠিত হয় না। গোয়াল এর সাথে গোয়ালা এর সাথে ইনি প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ হয়, যেমন গোয়ালিনী। তাহলে এটার উত্তর হবে গোয়ালা। নিচের কোনটি বিদেশাগত ধাতু? বিদেশাগত ধাতু হচ্ছে জম। তোমরা বইয়ে পড়েছো। ক্রিয়াপদের ভবিষ্যৎকালের রূপ কয়টি? ক্রিয়াপদের ভবিষ্যৎকালের রূপ হলো 3টি। এটা তোমরা বইয়ের মধ্যে দেখছো। ইজিলি তোমরা এটা আনসার করতে পারবে তোমরা যদি বই পড়ো। আমি জাস্ট আনসারগুলো বলে দিচ্ছি। উপসর্গ যুগে গঠিত শব্দ কোনটি? উপসর্গ যুগে মানে একটা গঠিত শব্দ হলে, মানে দেখো, শুরুর অংশের অর্থ থাকবে না, পরের অংশের অর্থ থাকবে। এগুলোর মধ্যে দেখো এরকম হয় না, কিন্তু বিজ্ঞানের মধ্যে কিন্তু এটা হয়। বিজ্ঞানের বি কিন্তু কোনো অর্থ নাই, আর জ্ঞানের কিন্তু একটা অর্থ আছে, এই কারণে বিজ্ঞান হবে। আমি বহু কষ্টে সাঁতার শিখেছি, এটা কোন ধরনের বাক্য? তো বলছে যে এটা কোন বাক্য? এটা কি যৌগিক বাক্য, মিশ্র বাক্য, জটিল বাক্য, না সরল বাক্য? এটা অবশ্যই সরল বাক্য। আমি বহু কষ্টে সাঁতার শিখেছি, এখানে একটা ঘটনা বলছে, একটা ঘটনা, একটা কারণ, বুঝছো, বা একটা ভাব, কাজ, একটা বোঝাইছে। তো এটা হবে সরল। তাহলে এটা কোন ধরনের বাক্য? এটা হচ্ছে সরল বাক্য। আর তোমাদের জন্য আরেকটা এক্সারসাইজ। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, শিক্ষক, আচ্ছা, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এটা কোন ধরনের বাক্য? তোমরা এটা কিন্তু আনসার করবা কমেন্টে। এটা তোমাদের জন্য একটা এক্সারসাইজ। আচ্ছা, এরপর দেখো, গঠনগতভাবে বাংলা শব্দ কত প্রকার? এটা একবার ইজি। শব্দের যে চ্যাপ্টারটা ওইটা খুলো, বইটা বের করো, দেখবা শুরুতেই আছে। এটা হবে 2 প্রকার। আচ্ছা, শব্দ গঠনত এটা খুব আর কি। এরপর দেখো, বস্তুর ধ্বনির অনুকৃতি কোনটি? বস্তুর ধ্বনির অনুকৃতি হলো কলকল। কল কল করে পানি পড়ছে, তো এটার উত্তর হবে কলকল। আচ্ছা, নিচের কোনটি নাম ধাতু? নাম ধাতু কিন্তু দেখো বইয়ে দেওয়া আছে অনেকগুলা। তো একটা তুমি এমসিকিউ এর মধ্যে উত্তর পাবা, যে তুমি যেগুলো পড়ছো এগুলো থেকে একটা চলে আসবে, ওইটা দিয়ে দিবা, শেষ। এটা হচ্ছে হাতা। নাম ধাতু হচ্ছে হাতা। আচ্ছা, নির্দেশক সর্বনাম কোনটি? এরা, ওরা, সব, কোনো, সেটি, সেগুলো। এটার উত্তর হবে সেটি, সেগুলো। আচ্ছা, কোনটি ফলাযুক্ত শব্দ? দেখো, এখানে ফলাযুক্ত শব্দ হচ্ছে
ধ্বনি। তো এগুলো হচ্ছে তোমাদের এমসিকিউ এর আনসার। তো এই ফলাযুক্ত শব্দ হচ্ছে ধ্বনি, ব ফলাযুক্ত হয়েছে। তো এরপরে দেখো বইমেলা একটা অনুচ্ছেদ লিখতে বলছে শুরুতেই। হ্যাঁ, তো প্রথমে বলছে যে অনুচ্ছেদ লেখো বইমেলা, বা তোমরা চাইলে এটা দিতে পারো প্রশ্ন সহ, কিন্তু বইমেলা এটা সরাসরি দিয়ে দিবা, মানে শুরুতে অনুচ্ছেদ যেটা আসবে। তো আমি বইমেলা অনুচ্ছেদের আমি তোমাদের জন্য একটু রেডি করে রেখেছি, দেখো এইটুকু তোমরা অ্যাড করতে পারো, সাথে তোমরা আরো কিছু অ্যাড করতে পারো। যেমন তোমরা বইয়ের একটা বইমেলায় যাওয়ার অভিজ্ঞতা, তারপরে বিভিন্ন লেখকদের বইয়ের বিভিন্ন পরিচয় দিতে পারো, তোমার অভিজ্ঞতা শেয়ার করতে পারো। শেষে একটু উপসংহারের মতো, মানে পয়েন্ট উল্লেখ করবে না, কিন্তু এগুলা কেমন কাজে লাগে এগুলা তোমরা একটু বলে দিতে পারো, যে বই মানুষের মনের পরিধি বাড়ায়, এই সেই আরো অনেক কিছু তোমরা অ্যাড করতে পারো। মানসিক উন্নতি করে, তারপরে বিভিন্ন ইতিহাস, সংস্কৃতি, চেতনা, বিভিন্ন কিছু আমরা ভাষা জানতে পারি, অনেক কিছু আমরা করতে পারি। এগুলো দিয়ে মোটামুটি 1-2 পিস লিখবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, বইমেলা তো শেষ, এখন আমরা যাব হচ্ছে সারাংশ। সারাংশ যে 2 নং এর সারাংশ আর সারমর্ম, এটা তোমাদের আমি নিয়মটা বলে দিচ্ছি। সারাংশ হচ্ছে তোমরা উপরে লিখবা সারাংশ, বা শুরুতে সারাংশ লিখে তারপর শুরু করবা। বইয়ের যে সারাংশটা দেওয়া আছে এর বাইরে থেকে আসবে না। তো বইয়ের সারাংশগুলো তোমাদের সিলেবাসের মধ্যে এগুলো পড়ে যাবা। সারাংশ লিখবা মোটামুটি 4 থেকে 5 লাইনের মধ্যে, 4 লাইন 5 লাইন এরকম লিখবা। তারপর সারমর্ম আছে, সারমর্ম তোমরা লিখবা হচ্ছে অনলি 3 to 4 লাইনস, মানে 3 লাইন বা 4 লাইন এরকম লিখবা। তো বইয়ের অনুযায়ী করে মুখস্থ করে যাবা, সেই অনুযায়ী লিখবা। এগুলো বানায় লেখার চেষ্টা করো না, তাহলে নাম্বার অনেক সময় কম আসতে পারে। আচ্ছা, তারপর ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ হয় একই বিষয়, তোমরা বই ভালো করে পড়ে যাবা, বইয়ের ভিতর থেকে আসবে, এগুলো বাইরে থেকে আসে না। বা আসলেও তোমরা বানায় লিখবা, কিন্তু না আসার সম্ভাবনা খুব বেশি ক্লাস 8-এ। তো দেখো, এটা কিন্তু বইয়ের, এটাও বইয়ের। তোমাদের স্কুলের সিলেবাস দেওয়া থাকবে, সেই অনুযায়ী পড়ে নিবা। তো ভাব সম্প্রসারণের নিয়ম হচ্ছে, এই যে একটা দেওয়া থাকবে এটা তোমরা উপরে লিখবা আগে। করিতে পারি না কাজ, সদা বই সদা লাজ, সংশয় সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। উপরে লিখবা, নিচে একটা টান দিবা, টান দেওয়ার পরে ভাব সম্প্রসারণ বইয়েরটা লিখে দিবা। তারপরে হচ্ছে একটা পত্র রচনা। পত্র রচনা কতে বলছে যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে বন্ধুর কাছে পত্র লিখো। তো পত্রটা আমি তোমাকে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে পত্র রচনা, ভালো করে দেখে নাও। এভাবে তোমরা লিখে দিবা পরীক্ষার হলে খুব সুন্দরভাবে। তারপরে এখানে একটা জিনিস মিসিং, এখানে তোমরা একটা করতে হবে। আমি একটু দেখাচ্ছি যে একটা খাম করতে হবে, খামটা আমি করি নাই। তো এরকম সুন্দর করে একটা বক্স তোমরা বানাবা। তারপর মধ্যে মধ্যে দিয়ে টান দিবা, এদিক দিয়ে লিখবা ডাক টিকিট, এদিক দিয়ে লিখবা প্রেরক, এদিক দিয়া প্রাপক, তারপর লিখবা নাম, এখানে নাম লিখবা প্রেরকের নাম, ঠিকানা, এদিকে লেখার পরে প্রাপকের নাম, এদিক দিয়ে প্রেরক, এদিক দিয়ে লিখবা প্রাপক, নাম, ঠিকানা, সবকিছু, বাসার হোল্ডিং নাম্বার এগুলো দিবা। আর এখানে লিখবা ডাক টিকিট, এদিক দিয়ে খুব সুন্দরভাবে ডাক টিকিট লিখে দিবা। আমি তো লিখতে পারলাম না কম্পিউটারে, আচ্ছা থাক, তোমরা লিখে দিও খুব সুন্দরভাবে। তো এরপর হচ্ছে যে একটি প্রবন্ধ রচনা করো। একটি প্রবন্ধ রচনা করতে হবে তোমাদেরকে। প্রবন্ধটা তোমরা খুবই কেয়ারফুলি দিবা, খুবই বড় বড় করে দেওয়ার চেষ্টা করবে। তোমরা এটা সময় নিবা। পরীক্ষা যদি 2.5 ঘন্টার হয় বা 2 ঘন্টার যদি হয় পরীক্ষা, তাহলে তোমরা ওইগুলো তাড়াতাড়ি শেষ করার পরে এটার জন্য কমপক্ষে 40 মিনিট টাইম রাখবা। তাহলে দেখো, আমি বিজয় দিবসটা তোমাদেরকে দিচ্ছি, তোমরা অন্যগুলা চাইলে কালেক্ট করতে পারো, কিন্তু বিজয় দিবস তোমরা যদি দাও তাহলে তোমরা অনেকটুকু লিখতে পারবা, বা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দিতে পারো। দেখো, এগুলো কিন্তু পয়েন্ট আকারে লিখতে হয়, আমি তোমাদের সাথে জাস্ট এইভাবেই শেয়ার করলাম। যে বিজয় দিবস, বিজয় দিবসের মূল থিমটা আমি বলতেছি। তো বিজয় দিবসের এই যে থিম, এই অনুযায়ী তোমরা লিখতে পারবা, কিন্তু তোমাদের পয়েন্ট দিয়ে লিখতে হবে। এছাড়া দেখো আরেকটা আছে যে বাংলা বাংলা নববর্ষ, এটাও দিতে পারো। বাংলা নববর্ষ দিলে তোমাদের লিখতে হবে বিভিন্ন পয়েন্ট। তো কি কি পয়েন্ট লিখতে হবে? বাংলা নববর্ষের সময় তোমরা কিছু পয়েন্ট দিবা, যেমন
ভূমিকা দিতে পারো। তারপরে এর ইতিহাস সম্রাট আকবরের সময় থেকে আহ, কৃষকদের একটা ডেট দেওয়া ছিল, মানে সে দিয়েছিল আর কি, যে এই দিনে সবাই রাজস্ব দিবে, মানে করটা দিবে আর কি। তো ওইটাই পরবর্তীতে পয়লা বৈশাখ আমাদের আজকে বাংলা নববর্ষ এটার অনুষ্ঠানটা হয়েছে। তো এরপরে হচ্ছে যে আহ আরেকটা পয়েন্ট দিতে পারো, সেটা হচ্ছে বৈশাখী মেলা সম্পর্কে। বৈশাখী মেলার যে পয়েন্ট ওইটা কিন্তু তোমরা দিতে পারো। তো বৈশাখী মেলার পয়েন্ট, তারপরে তোমরা আরেকটা পয়েন্ট দিতে পারো যে আরেকটা পয়েন্ট তোমরা দিবা হালখাতা। হালখাতা হচ্ছে দেখো এখানে একটা স্টুডেন্ট লিখছে। তারপরে দিতে পারো বিশেষ খাবার, ওই দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান, অন্যান্য প্রতিযোগিতা হয় দেশের বিভিন্ন জায়গার মধ্যে। তারপরে আমাদের করণীয় হলো যে তোমার এই অনুষ্ঠানগুলো যেন টিকে থাকে, এবং এই অনুষ্ঠানগুলোর মধ্যে যেন যে বিদেশি প্রভাব যেন না পড়ে। বিদেশি খাবারের প্রচলন বেড়ে গিয়েছে, এগুলো আমাদের কমাতে হবে, আমাদের দেশীয় সংস্কৃতি বজায় রাখতে হবে। তারপরে আরেকটা দিতে পারো যে শেষে, সবার শেষে উপসংহার দিয়ে শেষ করে দিবা। তো এইভাবেই লিখবা। তো এইভাবে লিখেই তোমরা কিন্তু প্রবন্ধটা শেষ করবা, এবং এটা কমপক্ষে তোমাদের 8 থেকে 9 পেজ লিখতেই হবে। তো এরকম বেশি করে লিখবা, কারণ এটা তো বাংলা, বানিয়ে অনেক কিছু লিখতে পারবা। তো বেশি করে অবশ্যই লেখার চেষ্টা করবা, তাহলে তোমরা ভালো একটা নাম্বার পাবা ইনশাল্লাহ। তো এই ছিল একটা প্রশ্ন সলভিং আজকের। তো আশা করি সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো, এবং তোমাদের আশা করি হেল্প হবে। তো তোমরা প্রশ্নটা আসলে দেখো, এটা হচ্ছে মূল জিনিস। তোমাদের তো সবকিছু পড়াই আছে, তবু প্রশ্নটা দেখবা যে তোমরা কি পারতেছো কিনা। প্রশ্ন, এই স্কুলের প্রশ্ন তোমার স্কুলের প্রশ্ন অনেকটা মিল নাও হতে পারে, কিন্তু তোমরা পারতেছো নাকি। এমসিকিউ গুলো তো মিল হবে, কিন্তু এই রিটেন নাও মিল হতে পারে অনেক কিছু। তো তোমরা এমসিকিউ গুলো পারতেছো নাকি, বা প্রশ্নটা তোমার কাছে সহজ লাগতেছে কিনা, এটাই হচ্ছে মূল বিষয়। তো আশা করি সবাই ভালো করে ক্লাসটা করছো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।